এই যে শুনছেন, এই যে। রিমির ডাক শুনে ঘুম ভাঙল। চোখ মেলে দেখি রিমি আমার হাত ধরে আমাকে ডাকছে। এই শোনো, তুমি আমাকে একদম স্পর্শ করবে না। বাহ, ভালো তো। কাল রাতে যার শরীর চেটে খেয়েছেন এখন সেই মেয়েটাকে বলছেন স্পর্শ না করতে। আপনি তো খুব মজার মানুষ। এই শোনো, যা বলছি সত্যি বলছি, কান খুলে শুনে রাখো। তুমি আজ থেকে আমার কাছে আসার একদম চেষ্টা করবে না। এসব আপনি কি বলছেন? মাত্র কয়েক ঘন্টা হলো এসেছে এ বাড়িতে। একটা রাত আপনার সাথে কাটিয়েছি। এর মধ্যে আমি এমন কি করলাম যার জন্য আপনার এমন সিদ্ধান্ত? তুমি কিছু করনি, করেছে তোমার ওই সুন্দর রূপে। তুমি কোনো দোষ করনি, দোষ হলো তোমার ওই অসতীর্থ শরীর, যা আমার আগে কেউ উপভোগ করেছে মন ভরে। ছি, এসব আপনি কি বলেন? আপনার মুখে কি একটুও বাঁধলো না? কারো সম্পর্কে না জেনে এমন মিথ্যে অপবাদ দিতে, তার উপর আবার নিজের বউকে। আপনি যদি আমার স্বামী না হয়ে অন্য কোনো পরপুরুষ হতেন, তাহলে পায়ের জুতা খুলে আপনার মুখে মারতাম। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। রিমি চুলের মুঠি ধরে একটা চড় মেরে বিছানায় ফেলে দিয়ে, অসতীত্ব নষ্টা মেয়ে, আর কখনো আমার সামনে আসবি না। তোকে আমার একদম সহ্য হয় না। রিমি একটা বালিশ জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মনটা ফ্রেশ করার জন্য। পুরো শরীর ঘেমে গেছে। বন্ধুরা দেখে জানতে চাইলো, কিরে, বিয়ে করে বউ পেয়ে আমাদের ভুলেই গেলি? তা দোস্ত, বাসরাত কেমন কাটলো? যা যা বলছি তার কোনো প্রমাণ পেয়েছিস কি? আরে না। কি বলিস তুই? আরে ভাই, বিয়ে যখন করে ফেললি তখন আর কি করার, সংসার তো করতে হবে। হয়তো আমরা যা ভাবছি তা ভুলও হতে পারে। যা, বাসায় ফিরে যা। হ্যাঁ, ও ঠিকই বলেছে। যা, বাসায় ফিরে যা, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোরা যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না তো। এমন বউকে নিয়ে সংসার না করলে কি হয়? তোরা থামতো, আমাকে তো পাগল করে দিবি। দেখ, তোদের এখানে থাকাই যাবে না। বাসায় যেতেও মন চায় না। কার কাছেই বা যাব, আর কিসের টানেই বা যাব। তারপর বাসায় আসলাম। বাসায় এসে দেখি রিমি নেই, হয়তো চলে গেছে। যাক, ভালোই হলো, গেলেই তো বাঁচি আমি। এমন মেয়ের সাথে ঘর করার চাইতে একা থাকা অনেক ভালো। তারপরও সব ঘর ভালো করে আবার দেখতে লাগলাম। না না, কোথাও তো পেলাম না। মনে হয় সত্যি সত্যি চলে গেছে। উফ, একবার ছাদে গিয়ে দেখতে হয়। ছাদে গিয়ে দেখি রিমি কার সাথে যেন কথা বলছে। কিন্তু কে সে? ছেলে নাকি মেয়ে? আচ্ছা, যদি ছেলে হয় তবে এটা সেই ছেলে নয় তো, যার সাথে রিমি কি বলে একটু শুনে দেখি। প্লিজ, আমি আর পারছি না, আমাকে এখানে মুক্ত করে নিয়ে যাও। কি ব্যাপার? রিমি এসব কাকে বলছে, আর কার কাছেই বা যেতে চাইছে? সেই মানুষটাকে তোমাকে খুঁজে বের করতেই হবে। একটু পরে দেখি ফিসফিস করে কি বলে রিমি ফোনটা রেখে দিল। আমিও তাড়াহুড়ো করে নিচে চলে যেতে আসলাম। এসে বসে রইলাম। নুপুরের শব্দ পেয়ে বুঝতে পারছি রিমিও নিচে আসছে। নিচে নামতে নামতে বললাম, নাগরটা কে? মানে? যার সাথে এতক্ষণ পীড়িতের কথা বলছো, সেই মানুষটার কথা বলছি। কই না তো, আমি কারোর সাথে কথা বলিনি। আমি রিমির চুল ধরে রাগী গলায় বলতে লাগলাম, এই এই, তোর কি মনে হয় আমি অন্ধ, কানে শুনতে পাই না? বল, এতক্ষণ ছাড়ুন, কার সাথে কথা ছাড়ুন বলছিলি? বলছি। আমি কার আমার কাছে ভাইয়ের যেতে সাথে কথা চাইছিস? বলছি। ভাই নাকি পীড়িতের নাগর, সেটা আমি তোর সব কথা শুনেই বুঝেছি। তুই মুক্তি চেয়েছিলিস না আমার থেকে, তাই না? যা, তুই চলে যা, তোকে আমি মুক্তি দিয়ে দিলাম। বেরিয়ে যাওয়ার দরজা খোলা আছে, তবে ঢুকবার দরজা বন্ধ হয়ে যাবে চিরতরে। হ্যাঁ, তাই করব। চলে যাব এই সংসার ছেড়ে। চাই না আমার এমন স্বামী, চাই না আমার এমন ঘর। তুমি মানুষ নাও, তুমি পশু। তুমি পশু। রিমির মুখে যা আসলো তাই বলে চিৎকার করতে লাগলো। করুক, তাতে কি, কে শুনবে তার কথা? চুপ করে বসে রইলাম। রিমি দেখি ব্যাগ গুছিয়ে নিচ্ছে, মনে হয় সত্যি সত্যি চলে যাবে। যাক, ও গেলেই তো আমি বাঁচি। চোখের জল মুছতে মুছতে মেয়েটা সব গুছিয়ে নিল। ততক্ষণ আমি ছাদে গিয়ে বসে রইলাম। ছাদে বসে দেখতে লাগলাম রিমি যাচ্ছে নাকি। অনেকক্ষণ ধরে বসে রইলাম, না, ঘর থেকে তো দেখি কেউ বের হয় না। ঘটনাটা কি? রিমি কি যাবে না? বুঝেছি, কষ্টের বোঝাটা আরো বাড়াতে হবে। একটু পরে আবার নিচে নেমে আসলাম। ফুপিয়ে ফুপিয়ে দেখি কাঁদছে রিমি। আমি কোনো কিছু না বলে আবার বেরিয়ে পড়লাম। মন বসে না কোনোখানে, না বাসায় না দোকানে।
বন্ধুদের সাথেও আড্ডা দিতে মন চায় না। ওরা সবসময় আমার দিকে আঙ্গুল ইশারা করে এটাই বোঝাতে চায় যে তোর বউ অসতীর্থ। নিজের বউয়ের সম্পর্কে এমন কথা শুনতে কার কাছেই বা ভালো লাগে। দোকানে গিয়ে একটা চা খেলাম আর একটার পর একটা সিগারেট টানতে লাগলাম। কি ভাই, একটার পর একটা সিগারেট জ্বালালে তো নিজেই জ্বলে যাবে। এখন আমি কি করে এই দোকানদারকে বোঝাবো? তুমি তো শুধু আমার মুখের ভিতর সিগারেটের আগুনটা দেখলে, মনের ভিতর যে দাউ দাউ করে আগুন চলছে সেটা নয়। কি ভাই, কি ভাবো? যাও, অনেক বেলা হয়েছে, খেতে যাও। বউ অপেক্ষা করছে হয়তো খাবার নিয়ে। আমি মনে মনে বলি, খাবার তো পরের কথা, আজ তার সাথে যা করেছি তাতে এক গ্লাস পানি পাই কিনা সন্দেহ আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সত্যি সত্যি অনেক বেলা হয়ে গিয়েছে। যাই, বাসায় ফিরে যাই। বাসায় ঢুকতে দেখি রিমি খাবার টেবিলে বসে আছে, কিন্তু দেখে মনে হয় মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আমি কোনো কিছু না বলে রুমে চলে গেলাম। গোসলটা করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পরে রিমি এসে বলল, কখন আসলেন আপনি? চলুন খেতে যাবেন, টেবিলে খাবার দেয়া আছে। তুমি কি করে ভাবলে তোমার হাতের রান্না খেয়ে আমি পেট ভরাবো? যাও এখান থেকে। আমার প্রতি এত খেয়াল আর যত্ন না রাখলেও চলবে। আচ্ছা, আপনি কি চান? কেন এমন করছেন আমার সাথে? আমি তো কোনো ক্ষতি করিনি আপনার। বাহ বাহ বাহ, নষ্ট একটা শরীর নিয়ে অন্য বউ হওয়া, এটা কি কোনো ভালো কাজ? চুপ করুন, চুপ করুন। কেন বিয়ের আগে যাকে সব দিলে তাকে রেখে আমার জীবনে আসলে? কেন আমার জীবনটা নষ্ট করলে? আমিও তো তোমার কোনো ক্ষতি করিনি। চুপ করুন, চুপ করুন। আমি আর শুনতে পারছি না আপনার কথা। মানুষ খারাপ হয় জানা ছিল, তবে এতটা নোংরা মনের হয় তা জানা ছিল না। আপনি কারো স্বামী হওয়ারই যোগ্য নয়। আপনার মনে ভালোবাসা নেই, আছে শুধু সন্দেহ আর নোংরামি। এই দুদিনে আপনাকে আমার চেনা হয়ে গেছে। ছি, ভাবতে আমার ঘৃণা হয় আপনার মতো মুখোশধারী অমানুষ আমার স্বামী। কি? তুই আমাকে অমানুষ বললি? তোকে অনেক সহ্য করেছি, আর না। রিমিকে বেল্ট দিয়ে কয়েকটা দিলাম। বিছানায় পড়ে পড়ে কাঁদতে লাগলো মেয়েটা। এই, চুপ থাক, একদম চুপ। কোনো আওয়াজ করবি না, যদি করিস তাহলে মেরেই ফেলবো তোকে। রিমির মুখটা চেপে ধরে রইলাম। রিমির শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন সময় ছেড়ে দিলাম। রিমি খুব বড় বড় করে শ্বাস নিতে লাগলো। যদি আজকের এই কথাগুলো কাউকে বলেছিস তাহলে স্বামীর সংসার তোর কপালে নেই। যা, ভাগ এখান থেকে। রিমির কান্না যেন থামার নয়, শুধু কেঁদেই গেল। উফ, অসহ্য। জোর করে টেনে হিঁচড়ে রিমিকে ঘর থেকে বের করে অন্য রুমে রেখে দরজাটা লাগিয়ে দিলাম আর বললাম, এখন থেকে তুই এই ঘরে বন্দি থাকবি। যখন আমি চাইবো তখনই তুই আলোর দেখা পাবি। খাওয়া দাওয়া, ঘুম সবকিছুই আজ থেকে তোকে এই ঘরে করতে হবে। বলেই নিজের ঘরে এসে শুয়ে রইলাম। একটু পরে এক বন্ধু ফোন দিল। দোস্ত, চলবে নাকি? যা বলার খুলে বল না। আরে দোস্ত, রাগ করিস কেন? তোর জন্য একটা মেয়ের ব্যবস্থা করেছি। আমি জানি তোর মনে অনেক দুঃখ কষ্ট। বন্ধু হয়ে আমরা কি তা সহ্য করতে পারি? তাই তোর জন্য আমাদের থেকে ছোট্ট এই উপহার। সারা রাত মজা নিতে পারবি। আর মেয়েটাও কিন্তু হেব্বি সুন্দরী। আমি প্রথমে না করে দেবো ভাবলেও এখন ভাবছি আর করব না। জীবনটা যখন নষ্ট হয়ে গেছে তখন মিথ্যে স্বপ্ন দেখে কি হবে? ঠিক আছে, পাঠিয়ে দিস। কিন্তু দোস্ত, তোর অসতী বউটা যদি কিছু বলে? আরে দূর, ও কি বলবে? আমি কি ওর কথায় চলি নাকি? তোকে ওইসব ভাবতে হবে না। আমি রিমিকে বন্দি করে রেখেছি ঘরে। বলিস কি দোস্ত, জব্বর খবর শোনালি তো। তাহলে তো আর কোনো কথাই নেই। মেয়েটাকে আমি তোর কাছে সময় মতন পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে দিলাম। রিমিরও কান্নার আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। গিয়ে একবার দেখবো নাকি? না না থাক, এত পিরিত দেখাতে পারবো না। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। নিজেই নিজের জন্য এক কাপ চা বানালাম। চা খাচ্ছি আর টিভি দেখছি। একটু পরে দরজাটা কে যেন ঠকঠক করে আওয়াজ করলো। দেরি না করে দরজাটা খুললাম। দরজাটা খুলতেই, আপনি কি ধ্রুব? হ্যাঁ, কিন্তু আপনি? আমার নাম শুনতে পেয়ে জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে, আমাকে চিনতে পারলেন না? আমি সেই মেয়েটা যাকে আপনার বন্ধু পাঠিয়েছে আজ রাতে সঙ্গী করে আপনাকে একটু সুখ দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসুন, ভিতরে আসুন। আপনি বসুন, আমি আসছি।
আপনি আপনি করে কাকে বলছো? এখন থেকে আমরা দুজনেই ফ্রেন্ড, তাই আপনি নয় তুমি করে বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। এখনো কোথায় যাচ্ছ? এত বড় বাড়িতে আমার ভুল করবে না? আরে ভয় পাওয়ার কি আছে, তুমি 1 মিনিট বসো, আমি আসছি। তাড়াতাড়ি আসবে কিন্তু। একটু আড়ালে গিয়ে বন্ধুটাকে একটা কল দিলাম। কিরে দোস্ত, যে মেয়েটাকে পাঠালি তার নাম কি নীলা? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, সবকিছু ঠিক আছে, এইমাত্র আসলো। তাহলে আর দেরি করিস কে, যা, দারুণ ভাবে উপভোগ করি নি আজকে রাতটা। হুম, এখন রাখি রে দোস্ত। ফোনটা রেখে নিচে নেমে আসলাম। এ কি, তুমি এখনো দাঁড়িয়ে কেন? বসো। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি, জানো। আসো, দুজনে একসাথে বসে গল্প করি, যদি তোমার কোনো সমস্যা না থাকে। সমস্যা? কিসের সমস্যা? এসো বসো। চা খাবে? চা করে নিয়ে আসি। চা? চা হলে অবশ্য ভালোই হয়। 2 কাপ চা বানিয়ে এনে খেতে খেতে দুজন পরিচিত হলাম। চা খাওয়া শেষ। চলো এবার উঠি, অনেক তো গল্প হলো। চলো। আমি না চাইলেও নীলা আমার হাত ধরে হাঁটতে লাগলো। রুমে গিয়ে নীলা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিল। নীলা একে একে তার সবকিছু দিয়ে দিল। নীলার শরীর আর তেমন কিছুই নেই। দুজনে শুয়ে রইলাম এক চাদরের নিচে। নীলা আমাকে একটু আদর করতে যাবে, ঠিক তখনই কানে এলো রিমির গুনগুন শব্দ। আর তখনই আমার মনে পড়লো রিমির কথা। এই শব্দটা কার? কোথা থেকে আসছে? নীলাকে সরিয়ে দিয়ে কোনো কিছু না বলে রিমির কাছে গেলাম। দরজাটা খুলে ভিতরে গেলাম। আমার পিছু পিছু নীলাও আসলো। রিমির সারা শরীর কালো দাগ হয়ে আছে। জানো এই মেয়েটা কে? একটা অসতীর্থ মেয়ে, বউ নামে চাকরানি। এই, তোর জন্য কি একটু শান্তিতে ঘুমোতে পারবো না? এমন করছিস কেন রে, এত রাত দুপুরে? রিমি করুণ সুরে বলে লাগলো। আমাকে একটু পানি দিবেন, খুব তৃষ্ণা পেয়েছে। কি আর করা, নীলাকে বললাম একটু পানি আনতে। এই নাও পানি। শোন, একটু চিৎকার চেঁচামেচি করবি না। আমি ঘুমোতে গেলাম, তোর জন্য যেন আমাদের ঘুমটা নষ্ট না হয়, মনে থাকে যেন। উফ, জান, ওর সাথে এত কথা বলার কি দরকার? চলো তো, মজাটাই মাটি হয়ে গেল। রিমি অনেক চেষ্টা করছে চোখ দুটো মেলতে, কিন্তু পারছে না। শেষমেশ চলে এলাম। যখন দরজাটা লাগাতে যাব তখনই নীলা বলে উঠল কি করো জানো? তোমার কি মাথা খারাপ হয়েছে? ওকে এই ঘরে বন্দি করে রাখলে আমাদের খাবার দাবার কে রান্না করবে? আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় কে দিবে? তুমি বরং ওকে বাড়ির চাকরানির জায়গাটা দিয়ে দাও। ওয়াও, এটা তো খুব ভালো বুদ্ধি। আমি তো এমনটা ভেবে দেখিনি। উম্মা, এত ভালো একটা বুদ্ধি দেওয়ার জন্য। আবার ভিতরে ঢুকে রিমিকে বললাম, এই শোন, এভাবে শুয়ে থাকলে হবে না। এ বাড়িতে থাকতে হলে কাজ করে থাকতে হবে, কাজ করে খেতে হবে। আমাদের যখন যা লাগবে তাই দিবি, আর ও যা বলবে তাই করবি, শুনেছিস? রিমি হয়তো ভাবতেও পারেনি তার জীবনটা এমন হবে, তার স্বামীর সংসারটা এমন হবে, তার জীবনে নেমে আসবে কালো আঁধার। দরজাটা খোলা রাখলাম, নীলাকে নিয়ে ঘরে গেলাম। চলে এসো জানো, শুয়ে পড়ি। না, তুমি ঘুমাও, আমি আসছি। এই শোনো, এত রাতে তোমাকে আমি কোথাও যেতে দেব না। নীলা যতটা আমাকে কাছে নিতে চাই, ঠিক ততটাই তার থেকে বেশি অন্য কিছু যেন আমাকে পিছে নিয়ে যায়। নীলা এমন ভাবে বলছে মনে হয় আমি যেন ওর স্বামী। তবে মেয়েটা খুবই গুণবতী, কিভাবে একটা মানুষের যত্ন নিতে হয় সেটা খুব ভালো করেই জানে। জানো তুমি এমন করছো কেন? ওই নষ্টামিকে নিয়ে এত চিন্তা কিসের তোমার? তুমি শুধু চেয়ে চেয়ে দেখো ওই মেয়েকে আমি কি করি। এখন আসো সোনা, তোমাকে আমি ঘুম পাড়িয়ে দিই, তোমার মাথায় হাত বুলিয়ে। একটা মেয়ের আদর সোহাগের কাছে সবকিছু হার মানে, আমাকেও হার মানতে হলো। বালিশে মাথাটা লাগালাম, নীলা হাত বোলাতে লাগলো। ভালোই আরাম পাচ্ছি। ইস, নীলার মতো যদি একটা মেয়েকে বউ করে পেতাম। কখন যে নীলার আলতো ছোঁয়ায় ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। সকাল হয়ে এলো, রিমিকে ডাকতে লাগলাম শুয়ে থেকে। রিমি, এই রিমি। জবাব দেওয়ার মতো শক্তি রিমির কাছে নেই। রিমি ঘরে ঢুকে আঁচল দিয়ে নিজের মুখ লুকিয়ে চলে যেতে লাগলো। এই,
কোথায় যাচ্ছিস? আর এভাবে নিজের চেহারা লুকিয়ে রাখছিস কেন? রিমি খুব আস্তে আস্তে বলতে লাগলো, আমার চরিত্রবান স্বামীর চরিত্র দেখে লজ্জায় আর থাকতে না পেরে নিজের চেহারা নিজেই নিজের শাড়ির আঁচলে লুকালাম। বাহ, এই বুঝি আমার চরিত্রবান স্বামী। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। রিমির চুলের মুঠি ধরে যা, ঘরটা ঝাড়ু দিয়ে আমাদের জন্য নাস্তা বানা। রিমি আমার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আমি হয়তো তার হয়ে নীলাকে কিছু বলবো। এই কি ভাবছিস মূর্তির মতো দাঁড়িয়ে থেকে? নীলা কি বলেছে শুনতে পাসনি? রিমি নিরুপায়, তাই কিছু না বলে ঘর ঝাড়ু দিতে লাগলো। ঘর ঝাড়ু দেওয়া শেষ। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস? যা এখন। রিমি বের হয়ে যাচ্ছে, এমন সময় নীলা, এই শোন, এখন থেকে আমার অনুমতি ছাড়া যখন তখন হুট করে এ ঘরে ঢুকবি না, মনে থাকে যেন। মাথা নিচু করে সব কিছু সহ্য করে রিমি চলে গেল। নীলা দরজাটা বন্ধ করে দিল। আমি আর নীলা আবার দুজনে শুয়ে রইলাম। একটু পরে রিমির দর পাশে এসে আওয়াজ দিল, কে? আমি আপনাদের কাজের মেয়ে। নাস্তা বানানো শেষ, সাহেবকে নিয়ে খেতে আসেন। তুই যা, আমরা আসতেছি। রিমির মুখে কাজের মেয়ে আর সাহেব ডাকটা শুনে কেমন জানি অনুভূতি হলো আমার। নীলা আর আমি দুজনে খেতে বসলাম। কি ব্যাপার, তুমি এখনো এখানে কি করো? নাকি হিংসে হচ্ছে আমাদের এই সম্পর্ক দেখে? হিংসে কাকে করব আর কেন করব? আমার আদর্শবান স্বামী তো আর আমায় রেখে 2 টাকা একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে না। নীলা কেঁদে কেঁদে আমাকে বলতে লাগলো, দেখেছো জানো, তোমার সামনে এই কাজের মেয়েটা আমাকে কি বলছে? নীলার কান্না দেখে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তাই রিমিকে একটা চড় মেরে ক্ষমা চাও ওর থেকে। কখনোই না। ওর মতো 2 টাকা দামের একটা নষ্টা মেয়ের কাছে আমি কখনোই মাথা নত করব না। কাকে তুই নষ্টা বলছিস? নীলাকে? আরে নষ্টা তো তুই। বিয়ের আগে নিজের শরীর অন্যদের বিলিয়ে দিয়েছিস। সরি বল, নয়তো তোকে এই বাড়ি থেকে বের করে দেব। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ভয়ে রিমি নীলাকে সরি বলতে বাধ্য হলো। খাওয়া শেষ করে আমি আর নীলা উঠে গেলাম। আর রিমি বুক ভাষায় চোখের জলে, তুমি কি এখন চলে যাবে? কেন? না এমনি, চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। বেরিয়ে যাব ঠিক এমন সময় নীলা রিমিকে বলে, এই শোনো, আমার জানুকে তোমার কাছে রেখে যাচ্ছি, খুব ভালো করে খেয়াল রাখবে। আর হ্যাঁ, যখন তখন ওর কাছে গিয়ে ওকে বিরক্ত করবে না। চলো জানু। নীলাকে একটু এগিয়ে দিয়ে একটা রিকশায় উঠিয়ে দিয়ে এলাম, সাথে কিছু টাকাও দিলাম, আর বললাম সময় হলে যেন রাতে আসে। নীলা চলে যাচ্ছে। আমি আবার বাসায় ফিরলাম একটা সিগারেট টানতে টানতে। এসে দেখি রিমি কাঁদছে। এত কাজ পড়ে আছে আর তুই এখনো বসে বসে খাচ্ছিস? বলি এসব কাজ করার জন্য কি আমাকে আরেকটা বিয়ে করতে হবে নাকি? খবরদার, আপনার ওই নোংরা মুখে আবারও বিয়ের কথা বলবেন না। আপনি নষ্টা বাজে একটা মুখোশধারী অমানুষ। আমি চাই না আপনার ছোঁয়ায় আরো অন্য কেউ অসতী হোক। কি বললি? আমি নষ্ট মানুষ? তোকে তো আজকে আমি। রিমি তার দেহে জড়িয়ে থাকা শাড়িটা ফেলে দিয়ে বলল, কি মারবেন? মারুন। রিমির কাপড় সরাতে তার সারা শরীরে ক্ষত বিক্ষত দাগগুলো আমার চোখে পড়ল। ইস, কি বাজে ভাবে তাকে মারলাম। কিছু বলার আর সাহস থাকলো না আমার। মাথা নিচু করে চলে আসলাম। রুমে ঢুকে ডাক্তার চাচাকে ফোন দিব ভাবছি, কিন্তু ডাক্তার চাচা তো আমার পরিচিত, তাই তাকে আনা যাবে না। তাই রিমিকে সাথে করে অন্য কোনো হাসপাতালে নিয়ে যাব ভাবছি। তারপর রিমিকে বললাম, এই শোনো, কাপড়টা বদলে নাও। কেন? এত কিছু বলার আর জানার তোমার দরকার নেই, যা বলছি তাই করো। বাসার সামনেটা চেঞ্জ ডেকে আনলাম। কি হলো, তোমার বেরোনো হলো? রেমি বেরিয়ে আসলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জমের বাড়ি। কথা না বলে চুপচাপ করে থাকো তো। রেমিকে উঠিয়ে দিয়ে আমিও উঠলাম। রেমি বড্ড দুর্বল, তাই আমাকে ধরে বসলো। উফ, জ্বরে তো পুরো শরীরটা পুড়ে যাচ্ছে। দেখতে দেখতে হাসপাতালে চলে এলাম। ডাক্তার দেখে বলল, কি হয়েছে আপনার? আমি কিছু না বলে রেমির শাড়িটা সরিয়ে দেখালাম। ইস, কি করে এমন অবস্থা হলো? রেমি কিছু বলার সাহস পায়নি, তাই চুপ করে রইল। আপনি ওনার কি হন? এত কিছু জেনে আপনি কি করবেন? চিকিৎসা করার জন্য এসেছি, চিকিৎসাটা করুন।
ডাক্তার হয়তো বুঝতে পেরেছে যে এখন আমি রিমির কে হয়। রিমিকে দেখে এবং শুনে কিছু ঔষধ আর একটা মলম দিল। তারপর ওখান থেকে ফিরে এলাম। বাসায় এসে বললাম ঔষধ খেয়ে একটু বিশ্রাম নিতে। আমি আমার ঘরে এসে শুয়ে রইলাম। অনেক বেলা হয়ে গেছে। আমি খাবো কি আর রিমি বা কি খেয়ে ওষুধ খাবে? তাই কোনো রকম 4-5টা রুটি বানিয়ে রিমির জন্য নিয়ে গেলাম। ভিতরে ঢুকতেই, এসব কি? রুটি, এগুলো খেয়ে ওষুধটা খেয়ে নাও। খালি পেটে ওষুধ খাওয়া তো কোনো লাভ নেই, তাই তুমি খাও, আমি যাচ্ছি। চলে এলাম, নয়তো মেয়েটা আবার খাবে না। আমি আমার ঘরে এসে খেতে লাগলাম। কুকুরের জন্য এর চেয়ে ভালো খাবার হয় কিনা আমার জানা নেই। কি? আমরা কুকুর? ছি 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 ধ্রুব, ছি! এতটা অপমানিত হতে হবে আমি ভাবতেও পারিনি। রিমির কথাটা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল। মারলাম 2টা চড়। থাক থাক, অনেক হয়েছে, আর না, চলো আমরা ঘুমিয়ে পড়ি। আমি আর নীলা শুয়ে রইলাম। কি ভাবছো তুমি? একটু আদর করবে না? নীলার কথা আমার কানে যায় না, মনে শুধুই রিমির কথা। কানে আসে রিমির গুনগুন কান্নার শব্দ। মেয়েটা কিভাবে না মারলেও পারতাম। কি হলো? কই কিছু না তো, তুমি দাঁড়াও, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? আমি কোনো কিছু না বলে বেরিয়ে পড়লাম। রিমি দেখি তার ঘরে কান্না করছে, দরজাটাও বন্ধ। আমি দরজায় আওয়াজ দিলাম, রিমির কান্না বন্ধ হয়ে গেল। চুপ করে রইল মেয়েটা। এ কি, তুমি এখানে কি করছো? তুমি আবার কেন উঠে আসলে? তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না, চলো। ও ঘুমিয়ে পড়েছে, চলো এখন। তুমি যাও, আমি আসছি। রিমি, দরজাটা খোলো। রিমি। ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাইনি। আমিও ভাবলাম রিমি হয়তো ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে এলাম, বসে রইলাম। কি হলো, ঘুমাবে না? তুমি ঘুমোও, আমি একটু পরে ঘুমোবো। তুমিও না, কেন একটা নষ্টামির জন্য এত চিন্তা করো বুঝি না আমি। নীলা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর আমিও শুয়ে পড়লাম। সকাল 9টায় ঘুমটা ভাঙলো। মনে মনে ভাবতে লাগলাম রিমি আজ আমাদের ডাকেনি কেন। উঠে রিমির ঘরে গেলাম, দরজাটা এখনো বন্ধ। রিমি, এই রিমি, কত বেলা হয়েছে, তুমি এখনো ঘুমোচ্ছ? কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নেই কেন? নীলা, এই নীলা। কি হলো, এত ডাকছো কেন? এই দেখো না, রিমি এখনো ওঠেনি। মহারানী এখনো ঘুমাচ্ছে, এখন আমাদের নাস্তা দিবে কে? ঘুম আজকে বের করব, বাড়ি থেকে বের করে দেবো এই পাপিকে। ভিতরে ঢুকবে কি করে? দরজাটা ভেঙে ফেলবো। সিদ্ধান্ত নিলাম এই মেয়েকেই বাড়িতে আর রাখবো না। অনেক চেষ্টার পর দরজাটা ভেঙে ফেললাম। ভেতরে ঢুকেই দেখি রিমি অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে, রিমি, এই রিমি, কথা বলো, কথা বলছো না কেন? যাক, আপদটা শেষ পর্যন্ত মরে গেছে, ভালোই হলো। চুপ করো নীলা, এসব কথা আর একদম মুখে আনবে না। প্রচন্ড রাগ পেয়ে গেল। রাগের মাথায় নীলাকে দিলাম 2টা চড়। তুমি আমাকে মারলে, তাও আবার এই কাজের মেয়েটার জন্য? হ্যাঁ মেরেছি, কারণ ও কাজের মেয়ে নয়, ও আমার স্ত্রী, আর আমি ওর বিয়ে করার স্বামী। ঠিক আছে, তাহলে তুমি তোমার বউকে নিয়েই থাকো, আমি গেলাম। নীলা অভিমান করে চলে গেল। আমি তাড়াতাড়ি রিমিকে নিয়ে হাসপাতালে গেলাম। সারা শরীর রিমির ক্ষতবিক্ষত হয়ে আছে। ডাক্তার রিমির অবস্থা দেখে বলল, 2-1 দিন থাকতে হবে। আর এভাবে কে মারলো ওকে? তো নিশ্চিতভাবে কেউ কাউকে মারতে পারে ডাক্তার ওর কিছু হবে না তো? না, ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তবে তবে কি ডাক্তার সাহেব? সময় মতো ওষুধ খাওয়াতে হবে। ওর প্রতি যত্ন আর খেয়াল রাখলে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে, আমি নিজে ওর সব কিছু দেখাশোনা করব। তাহলে আর কি, জ্ঞান ফিরলে ওকে নিয়ে যেতে পারবেন। ডাক্তারের কাছ থেকে রিমির কাছে আসলাম। রিমি ঘুমোচ্ছে অনেক আরামে। আমিও রিমির পাশে বসে তার মাথায় হাত বুলোতে লাগলাম। একটু পর রিমির জ্ঞান ফিরল। চোখ খুলে দেখলো আমি তার পাশে বসে আছি। আপনি এখানে? কেন, অন্য কারো বুঝে আসার কথা ছিল? এখনো আমি সন্দেহ করেন? এসব কথা বলার সময় এখনো অনেক আছে। তুমি ঘুমো, তোমাকে বিশ্রাম নিতে হবে। আমি আসছি একটু। বাইরে এসে নীলাকে ফোন করলাম, কিন্তু সে বারবার ফোনটা কেটে দেয়। একটু পরেই, সরি, ব্যস্ত ছিলাম তাই ধরতে পারিনি। আচ্ছা সমস্যা নেই। কোথায় আছো এখন? বাসায়।
তোমার বউ এখন কেমন আছে? ভালো আছে। আচ্ছা রাখি, রাতে আসবো। রাতে? না থাক, আজ আর আসতে হবে না। কেন? এখন থেকে বাইরে আমরা দেখা করব। তবে আসতে পারো, কিন্তু রাতে থাকতে পারবে না। এসব তুমি কি বলো? আমি কিছুই বুঝতেছি না। তোমাকে বুঝতে হবে না। এখন রাখি, রিমিকে নিয়ে বাসায় যেতে হবে। ফোনটা রেখে দিলাম। নীলাকে আর কিছু বলার সুযোগ দিইনি। তারপর তাড়াহুড়ো করে রিমির কাছে এসে, রিমি, কিছু লাগবে তোমার? হাত দিয়ে বোঝালো তার পাশে একটু বসতে। রিমি আমার একটা হাত টেনে তার মাথায় রাখলো। আমি কি করব বুঝতে পারছিলাম না। কি, বাসায় চলে যাবে? রিমি অনেক কষ্টে উত্তরটা দিল। হুম। ঠিক আছে, তুমি বসো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। ডাক্তারের সাথে কথা বলে রিমির কাছে আসলাম। ডাক্তার কি বলেছেন, বাসায় যেতে পারবো? হুম। তাহলে আমাকে বাসায় নিয়ে চলুন। রিমিকে বাসায় নিয়ে আসলাম। রিমিকে শুয়ে দিয়ে আমি অন্য ঘরে এসে বসে রইলাম। কিছুক্ষণ পর নীলা আসলো। আরে, তুমি এই সময়? কেন, আসতে পারি না বুঝি? না না, তা কেন? যখন ইচ্ছা তখনই আসবে। তার কিভাবে সম্ভব? মনে হয় সেই দরজাটা বন্ধই হয়ে যাবে। কেন? যেভাবে বউ পাগল হলে, তাতে তো দেখি আমার জন্য দরজাটা চিরদিনের জন্যই বন্ধ হয়ে যাবে। আরে না না, কি যে বলো না তুমি। ডাক্তার বললো ওর একটু সেবা যত্ন নিতে, তাই একটু আর কি। থাক, আর বলতে হবে না। চলো, ওকে দেখবে। পাগল নাকি? আমি যাব ওই মেয়েকে দেখতে? এ কি, এতে হাসির কি আছে? শোনো, আমি তোমাকে দেখতে এসেছি, তোমার সাথে একটু সময় কাটাতে এসেছি, তোমার বউয়ের সাথে নয়। ও আচ্ছা আচ্ছা, তা আমার সাথে দেখা তো হলো, কথাও হলো, এবার তুমি আসতে পারো। মানে কি? তুমি আমাকে তাড়িয়ে দিবে নাকি? হুম, মনে করো তাই। যার মাঝে এতটুকু মনুষ্যত্ব নেই, তার সাথে আর যাই হোক কোনো সম্পর্ক করা যায় না। তুমি আসতে পারো। আচ্ছা আচ্ছা, তুমি যখন এত করে বলছো, তখন আর কি করার, চলো দেখে আসি। না, তোমাকে আর দেখতে হবে না, তুমি এখন যাও তো। ধ্রুব, তুমি এমন করছো কেন? প্লিজ, তুমি যাবে। এই ফাঁকে রিমিও বের হয়ে আসলো। এ কি, তুমি আবার উঠে আসলে কেন? তোমাকে না ডাক্তার বলেছে বিশ্রাম নিতে? আপুকে ফেরাও, আপু তো চলে যাচ্ছে। যে যাবার তাকে যেতে দাও, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। যাও তো, তুমি তোমার ঘরে যাও। রিমিকে নিয়ে তার ঘরে গেলাম। চলে আসার সময় রিমি আমার হাত ধরে বলতে লাগলো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? এই যে আমার জন্য নীলা আপনাকে ভুল বুঝে চলে গেছে। এ কি রে বাবা, নিজের কথা না ভেবে অন্য আরেকটা মেয়ের জন্য এত ভাবে, তার সাথে যার না আছে রক্তের সম্পর্ক, আর না আছে কোনো আত্মীয়ের পরিচয়। দেখো, কি ভাঙলো আর না ভাঙলো সেটা নিয়ে তুমি চিন্তা না করলেও চলবে। আগে তুমি সুস্থ হও, তারপর দেখা যাবে। রিমি চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আগে না বুঝলেও এখন বুঝছি, দেহের ক্ষতর চেয়ে তার মনের ক্ষতটা অনেক বেশি, অনেক যন্ত্রণাদায়ক। রিমির মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে পাড়াতে মনের মধ্যে অনেক প্রশ্নের জন্ম হলো। সত্যি কি রিমি অসতীত্ব? সত্যি কি, সত্যি কি ওর জীবনে আমার আগে অন্য কেউ এসেছিল? আচ্ছা, ওর জীবনে যদি কেউ থেকেও থাকে, তাহলে তো এত অত্যাচার নির্যাতন সহ্য না করে ওই ছেলেটার হাত ধরে চলে যেত। তা কি আমার চোখে কালো চশমার কারণে রিমির মতো একটা ফুলের মতো পবিত্র মেয়েকে মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছি? উফ, একটু আদর যত্ন পেয়ে রিমি ঘুমিয়ে পড়ল। আচ্ছা, কিছুক্ষণ ঘুমাক। রিমির পাশে গিয়ে বসে রইলাম। কখন ওর ঘুম ভাঙবে? আমি তার পাশে বসে মোবাইল টিপছি। একটু পর রিমির ঘুম ভাঙলো। এ কি, আপনি এখানে? তোমার অপেক্ষায় আছি। আমার কেন? ও বুঝেছি, আপনাদের জন্য রান্না করতে হবে তাই তো। আরে না না, অনেক দেরি হয়ে গেছে তাই না? একটু দাঁড়ান, বেশি সময় লাগবে না রান্না করতে। কিচ্ছু করতে হবে না তোমাকে, এখানে বসে থাকো চুপ করে, আমি খাবার আনছি। এভাবে শুয়ে থাকলে হবে নাকি? আমার আবার শুয়ে থাকতে একদম মন চায় না। উফ, আচ্ছা যাও তো দেখছি তোমাকে নিয়ে, একটু বসো, আমি আসছি। আমি রুটি আর কলা নিয়ে আসলাম, এই নাও, খেয়ে ওষুধটা খেয়ে নাও। আপনি খেয়েছেন? না, পরে খেয়ে নেবো, আগে তুমি খেয়ে ওষুধটা খেয়ে নাও। আচ্ছা, নীলা মনে হয় আর আসেনি তাই না? এই শোনো, কলা রুটি খাবে নাকি মার, কোনটা? এই শোনো, কলা রুটি খাবে নাকি মার, কোনটা? দুটোই। মানে? মানে বুঝেন না, আপনি যা খুশি মনে খাওয়াবেন সেটাই খাবো। ওই লে বাবা লে, রিমিকে নিজ হাতে খাইয়ে দিলাম। এখন কেমন লাগছে? অনেক ভালো। কোথাও ব্যথা করে নাকি?
স্বর্গে কি আর ব্যথা থাকে? আচ্ছা ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। আপনি খাবেন না? খাবো তো। খাবেন যখন আমার সামনে খান। কি আর করার, জোর করে তো কিছু করতে পারবো না, তাই খেয়ে নিলাম। আচ্ছা বাবা, এবার খুশি তো? যান, আপনিও ঘুমিয়ে পড়ুন। আমিও ঘুমাবো, তবে তুমি আগে ঘুমাবো। একটু বেশি আদর সোহাগ পেয়ে রিমি ঘুমিয়ে পড়েছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, রিমির নিষ্পাপ চেহারাটা বলে দেয় সে অসতীত্ব নয়। সে সকালে ফুলের মতোই প্রবৃত্ত, রাতের চাঁদের মতোই সুন্দর, যে সবাইকে আলোকিত করে নিজে হারিয়ে যায় মেঘের আড়ালে। খারাপ তো হলাম আমি, অনেক খারাপ। কোনো ভালো মানুষই বাসায় মেয়ে এনে ফুর্তি করে না। ভাবতে ভাবতে আমিও যে কখনো রিমির পাশে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি। সকাল হয়ে এলো, রিমি মাথায় হাত দিয়ে। এই যে শুনছেন, শুনছেন আপনি? রিমি ডাক শুনে আমার ঘুমটা ভাঙলো। আপনি ঘুমাননি, সারা রাত এখানে কাটালেন? কে বলেছে ঘুমাইনি? তোমার ডাকে তো ঘুম ভাঙলো। তারপরও আপনি সারা রাত এখানে এভাবে কাটালেন? তা দেখি, আমি তো আমার বউয়ের পাশে রাত কাটালাম, তাতে দোষের কি আছে? কি বলছেন, আরেকবার বলুন তো। আমার বউয়ের পাশে রাত কাটালাম, তাতে দোষের কি আছে? আপনি না খুব সুন্দর করে মজা করতে পারেন। আমি তো এবাড়ির কাজের মেয়ে, বউ হলাম কখন? রিমির প্রশ্নের উত্তর আমার জানা নেই, তাই মাথা নিচু করে চুপ করে রইলাম। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি নাস্তা বানাচ্ছি। রিমিকে না বুঝতে পারলেও তার কথাটা বুঝতে পেরেছি। সে এখন আমার উপর বিশ্বাস রাখতে পারে না। রিমি চলে গেল, আমি তার বিছানায় শুয়ে রইলাম। একটু পরে রিমি এসে। এই যে আপনি আমার বিছানায় কেন? তোমার বিছানা মানে? বলো আমাদের। সে অধিকার প্রথম রাতে হারিয়ে ফেলেছি। উঠুন উঠুন বলছি। হাত মুখ ধুয়ে টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে আসুন। তুমি খাবে না? পরে খাবো, আগে আপনি খেয়ে নিন। আরে না না, আগে তোমাকে খেতে হবে। আগে তুমি খেয়ে ওষুধ খাও, তারপর আমি খাবো। না না, তা কি করে হয়? আপনি খেয়ে নিন, তারপর আমি খাবো। আচ্ছা ঠিক আছে, দুজন একসাথে খাবো, চলো। না না, নীলা দেখলে খুব রাগ করবে। আমি মনে মনে ভাবতে লাগলাম, এখন কি করে বোঝাবো? আমি এখন তোমাকে মন থেকে মেনে নিয়েছি। লজ্জিত হয়ে বললাম, আর কোনো কথা শুনবো না আমি, এবার চলো। রিমিকে জোর করে খাওয়ার টেবিলে বসালাম, দুজনেই খাচ্ছি। ঠিক তখন নীলাও চলে আসলো। বাহ, দারুণ তো। স্বামী স্ত্রী দুজনেই খাওয়ার টেবিলে। আরে তুমি এত সকালে এখানে? কেন, এসে বুঝি বিপদ বাড়িয়ে দিলাম? দেখতে এলাম কাজের মেয়ের সঙ্গে তোমার সংসারটা কেমন চলছে। নীলা, ঠিকভাবে কথা বলো। এমনিতে রিমির শরীর খারাপ, আবার যদি কিছু একটা হয়ে যায় তখন? রাখো সব, বলো আমরা বিয়ে কবে করছি? বিয়ে মানেটা কি? এমন তো কথা ছিল না। কি বলতে চাও তুমি? আমাকে বিয়ে করবে না? না, কখনই না। তুমি হয়তো এটা ভুলে গেছো, আমি অন্য আরেকটা মেয়ের স্বামী। অন্য আর একটা মেয়ের স্বামী মানে? তাহলে আমার সাথে কেন রাত কাটালে? আমাকে কেন তুমি বুকে টেনে? ছোট্ট একটা ভুল ছিল, যে ভুলে আমার জীবন থেকে অনেক সুখের দিন হারিয়ে গেছে। ভুলটা তোমার ছিল, আমার নয়। ভুলটা আমার ছিল, কিন্তু তোমারও তো প্রয়োজন ছিল টাকা, যার জন্য তুমি আমার সাথে রাত কাটালে। শোনো, এসব কথা বাদ দাও। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। অনেকক্ষণ ধরে নীলার সাথে আমার কথা কাটাকাটি চলছে, কিন্তু রিমি কোথায়? তাকে তো দেখা যায় না। রিমি, এই রিমি, রিমি! কি ব্যাপার, মেয়েটা আবার কোথায় গেল? মনের ভিতর সন্দেহ জাগলো। না, ভিতরে গিয়ে দেখি তো। আমার পিছনেও নীলাও আসছে, আমার পিছনে নীলাও আসছে। রিমির ঘরে গিয়ে দেখি রিমি চিত হয়ে শুয়ে আছে। রিমি, এই রিমি, রিমি কথা বলো। পাশে দেখি বিষের বোতল, ও অনেকগুলো বিষ খেয়েছে। আমি ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছুটতে লাগলাম, নীলাও ছুটতে লাগলো আমার সাথে বিয়ের জন্য। আমি নীলাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, নীলা অজ্ঞান হয়ে পড়ে থাকলো। তারপর রিমিকে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। রিমি ভিতরে বিষের জ্বালায় ছটফট করছে, আর আমি তাকে হারানোর ব্যথায় বাইরে থেকে ছটফট করতে থাকি। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। আমি দৌড় দিয়ে গিয়ে বললাম, ডাক্তার, ডাক্তার, আমার রিমি। দেখুন, ভয়ের কিছু নেই, একটু পরে আপনারা ওর সাথে দেখা করতে পারবেন। কিছুক্ষণ বাইরে অপেক্ষা করার পর মনকে আর বোঝাতে না পেরেই ডাক্তারকে বলে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে রিমির পাশে বসে কাঁদতে লাগলাম, আর বলতে লাগলাম, রিমি, কেন এমন করলে? আমি তো তোমাকে হারাতে চাইনি, তুমি কেন চলে যেতে চাইলে আমাকে একা করে না ফেরার দেশে? খুব ভালোবেসে ফেলেছি তোমাকে, শুধু বলতে পারিনি,
খুব ভালোবেসে ফেলেছি তোমাকে, শুধু বলতে পারিনি রে পাগলি। কিছুক্ষণ পর রিমি হাত দিয়ে আমাকে স্পর্শ করলো, আর রিমি গুনগুন করে বলতে লাগলো, এই যে সাহেব, কে বললো আপনাকে এত সহজে আমি ছেড়ে চলে যাব? দেখুন, আমি এখনো বেঁচে আছি আপনার বুকে মাথা রেখে ঘুমাবো বলে। আপনার ভালোবাসা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে শুধু আপনার জন্য। এই প্রথম অনেক ভালোবাসা নিয়ে রিমির কপালে একটা চুমু খেলাম। এজন্য দেখি নীলা দাঁড়িয়ে আমার আর রিমির সব কথা শুনছে। সব শুনে রিমিকে বলল, বোন, জানি আমার কোনো ক্ষমা নেই, তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি, পারলে ক্ষমা করে দিও আপন বোন ভেবে। আর কখনো আসবো না তোমার ভালোবাসার ভাগ নিতে। নীলা আমার আর রিমির হাত এক করে দিয়ে চলে যাচ্ছে। আমিও রিমির বুকে মাথাটা রাখলাম। আহ! ব্যথা পেলে অসতীর্থ বউ? আদর্শবান স্বামী অনেক পাইছি। বলেই রিমি আমাকে জড়িয়ে ধরল। যাক, অবশেষে জায়গা করে দিতে পেরেছি রিমির বুকে।